হ্যালো বন্ধুরা, আমি সুচিত্না। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার ছেলেকে নিয়ে। আমার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত এবং রহস্যময় মোড়গুলোর কথা আজ তোমাদের সামনে তুলে ধরব। অনেকে হয়তো ভাববে এটা কি করে সম্ভব, কিন্তু জীবনে কিছু ঘটনা এমনভাবে আসে যা আমাদের কল্পনারও অতীত। আমার গল্পটা ঠিক তেমনি এক অদ্ভুত পরিস্থিতির ফসল। একটা সময় ছিল যখন আমার জীবনটা ছিল সাজানো গোছানো, একটা ছকে বাঁধা আদর্শ জীবন। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। ছোটবেলা থেকেই পেয়েছি অপার ভালোবাসা আর অগাধ স্নেহ। পড়াশোনা শেষ করে যখন জীবন নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছিল, তখনই আগমন ঘটল আমার স্বামী অগ্নিশদের। অগ্নিশ ছিল একজন সফল ব্যবসায়ী। তার ধীশক্তি আর কর্মনিষ্ঠা আমাকে মুগ্ধ করেছিল। প্রথম দেখাতেই আমাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হয়েছিল, যা দ্রুতই গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়। আমাদের বিয়ে হয়েছিল অনেকটা স্বপ্নের মতো, আর আমি মনে করেছিলাম আমার জীবনের প্রতিটি পাতা ভালোবাসার রঙের রাঙানো থাকবে। বিয়ের পর অগ্নিদের হাত ধরে আমি এক নতুন জীবনে প্রবেশ করেছিলাম। তার ভালোবাসার সমর্থন ছিল আমার নিত্যসঙ্গী। আমাদের সংসার ছিল যেন ছোট্ট এক সুখের নীড়, যেখানে অভাব ছিল না কোনো কিছুরই। আমরা দুজন দুজনের পরিপূরক ছিলাম, একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করতাম। আমাদের ভালোবাসার সংসারে 1 দশকের বেশি সময় কেটে গিয়েছিল, কিন্তু একটা শূন্যতা আমাদের মনে মাঝে মাঝে উকি দিত। আমাদের কোনো সন্তান ছিল না। চিকিৎসকদের কাছে অনেক ছোটাছুটি করেও যখন কোনো সুরাহা হলো না, তখন নিজে এক নতুন প্রস্তাব নিয়ে এলো। সে চেয়েছিল আমরা একটি সন্তান দত্তক নিই। প্রথমে কিছুটা দ্বিধা ছিল আমার মনে, কারণ নিজের গর্ভজাত সন্তানের প্রতি যে টান, তা কি অন্য একটি সন্তানের প্রতি অনুভব করা সম্ভব? কিন্তু অগ্নি যে দৃঢ় বিশ্বাস আর আমার মনের সন্তানের প্রতি সুপ্ত বাসনা আমাকে সংহতি দিতে বাধ্য করল। সেই দিনটা আমার আজও স্পষ্ট মনে আছে। যেদিন মৃণাল আমাদের জীবনে এসেছিল, ছোট্ট একটি শিশু নিষ্পাপ চোখে তাকিয়েছিল আমাদের দিকে। ওকে প্রথম কোলে নিয়েই আমার সমস্ত দ্বিধা উধাও হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এ যেন আমারই রক্তমাংসের অংশ। মা হওয়ার এক অদ্ভুত অনুভূতি আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। অগ্নিজ মৃণালকে নিজের সন্তানের মতোই ভালোবাসত, হয়তো তার থেকেও বেশি। মৃণালের আগমন আমাদের জীবনে এক নতুন আনন্দ আর পূর্ণতা নিয়ে এসেছিল। আমাদের নিস্তরঙ্গ জীবনে যেন এক উচ্ছল ঝর্ণার ধারা বয়ে গিয়েছিল। অগ্নিজ মৃণালকে নিয়ে এতটাই মুগ্ধ ছিল যে তার সমস্ত চিন্তাভাবনা মৃণালকে ঘিরেই আবর্তিত হতো। নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছিল সে আমাদের দত্তক পুত্রের উপর। একটা সময় এমন হল যে অগ্নিজ তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মৃণালের নামে উইল করে রেখে দিল। তার একটাই উদ্দেশ্য ছিল, তার মৃত্যুর পর মৃণাল যেন কোনো আর্থিক সমস্যায় না পড়ে, যেন তার জীবনটা সুরক্ষিত থাকে। আমি এই সিদ্ধান্তে প্রথমে খানিকটা অবাক হলেও অগ্নিজের সন্তানের প্রতি অগাধ ভালোবাসা দেখে চুপ করে গিয়েছিলাম। তার এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই হৃদয় ছিল। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলছিল। মৃণাল ধীরে ধীরে বড় হতে লাগল, এক দুরন্ত কিশোর থেকে পরিণত পুরুষের রূপান্তরিত হচ্ছিল। তার মেধা, তার ব্যক্তিত্ব, সবকিছুতেই অগ্নিদের প্রতিচ্ছবি দেখতে পেতাম। কিন্তু প্রকৃতির নিয়মের কাছে আমরা সবাই অসহায়। যখন জীবন স্বাভাবিক গতিতে চলছিল, তখনই এক অপ্রত্যাশিত আঘাত নেমে এল আমাদের জীবনে। হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল অগ্নিশ। তার অসুস্থতা আমাদের পুরো পরিবারকে যেন থবির করে দিয়েছিল। আমরা সবাই দিশেহারা হয়ে পড়েছিলাম। চিকিৎসার কোনো ত্রুটি রাখা হয়নি। দেশের সেরা ডাক্তারদের পরামর্শ নেওয়া হয়েছিল, কিন্তু বিধাতার ইচ্ছা ছিল ভিন্ন কিছু। বুঝে ওঠার আগেই অগ্নিজ আমাদের ছেড়ে চলে গেল। তার চলে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। আমি যেন সব হারিয়ে ফেললাম। আমার অবলম্বন, আমার ভালোবাসার মানুষটা আমাকে একা করে চলে গেল। অগ্নি যে মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল। আমাদের দত্তক পুত্র মৃণাল, আমার স্বামীর সমস্ত স্বপ্ন, তার সারা জীবনের অর্জন, এখন মৃণালের হাতে। অগ্নিজের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আমার জীবনে আরও এক নতুন উদ্বেগের জন্ম হল। মৃণাল তখন সদ্য যৌবনে পা রেখেছিল। ঠিক এই সময়তেই তার জীবনে এলো এক মেয়ে। মেয়েটির নাম ছিল প্রিয়া। প্রথম দেখাতেই প্রিয়ার প্রতি মৃণালের একটা প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল, কিন্তু আমি শুরু থেকেই মেয়েটির মধ্যে একটা ভিন্ন কিছু লক্ষ্য করতাম। আমার মায়ের মন বলছিল এই সম্পর্কটা শুভ নয়। প্রিয়ার চোখে আমি একরকম লোভ দেখতে পেতাম, যা আমার মনকে সন্দেহে ভরিয়ে তুলত। আমি বুঝতে পারছিলাম প্রিয়া মৃণালকে ভালোবাসত না, ভালোবাসত আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি। সে জানত এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক এখন মৃণাল, আর সেই কারণেই সে মৃণালের কাছাকাছি আসছিল। আমি নিজের চোখে দেখতাম প্রিয়ার চোখে লোভ। সে মৃণালকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করত।
আর মৃণালও তার মোহে অন্ধের মতো ডুবে যাচ্ছিল। আমার ভয় হতে লাগল অগ্নি যে এত কষ্টার্জিত সম্পদ, তার সম্মান সবকিছুই বুঝি এই মেয়েটির কারণে নষ্ট হয়ে যাবে। মৃণাল তার সরলতার ভালোবাসার মোহে এমনভাবে আচ্ছন্ন হয়ে পড়েছিল যে প্রিয়ার আসল উদ্দেশ্য সে ধরতে পারছিল না। আমার স্বামীর স্বপ্ন ছিল মৃণাল একজন সৎ ও প্রতিষ্ঠিত মানুষ হবে, সেই স্বপ্নকে আমি কোনোভাবেই ধূলিসাৎ হতে দিতে পারতাম না। কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না। মৃণালকে বোঝানোর চেষ্টা করলে সে উল্টো আমাকে ভুল বুঝত। প্রিয়া কৌশলে মৃণালকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। আমি দিন দিন একা হয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম আমার ছেলের সর্বনাশ। আমার স্বামীর মৃত্যুর পর এমনিতে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, তার উপরেই নতুন সমস্যা আমাকে আরও ভেঙে দিচ্ছিল। একদিন রাতে আমি অগ্নিদের ছবির সামনে বসেছিলাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন, হাজারো চিন্তা। কিভাবে রক্ষা করব আমার স্বামীর রেখে যাওয়া আমানত, কিভাবে বাঁচাবো আমার ছেলেকে এই বিপদ থেকে? হঠাৎ করেই আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এল, একটা এমন চিন্তা যা হয়তো সমাজের চোখে সম্পূর্ণ অস্বাভাবিক, কিন্তু আমার কাছে তখন এর থেকে ভালো কোনো পথ ছিল না। আমি ঠিক করলাম মৃণালকে প্রিয়ার হাত থেকে বাঁচাতে আমাকে কিছু একটা করতে হবে। আমার স্বামীকে দেওয়া আমার প্রতিশ্রুতির কথা আমার মনে পড়ল। সেই রাতেই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি মৃণালের সামনে এমনভাবে নিজেদের উপস্থাপন করব যাতে প্রিয়া নিজে থেকেই সরে যায়। কিন্তু কিভাবে? আমার মনে হলো একমাত্র পথ হলো মৃণালের জীবনে অন্য কোনো নারীর আগমন ঘটানো, যার প্রতি মৃণাল আকৃষ্ট হয়। আর সেই নারী যদি আমি নিজে হই, তাহলে হয়তো প্রিয়ার উদ্দেশ্য সফল হবে না। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব সহজ ছিল না। একজন মা হয়ে নিজের ছেলের সঙ্গে এমন একটা খেলার কথা ভাবা, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরের দিন থেকেই আমি আমার পরিকল্পনা কার্যকর করা শুরু করলাম। মৃণালের প্রতি আমার আচরণে ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করলাম। তার প্রতি আরও বেশি যত্নশীল হলাম, আরও বেশি সময় দিতে লাগলাম। তার পছন্দের খাবার তৈরি করা, তার সঙ্গে গল্প করা, এমনকি তার শখের বিষয়েও আগ্রহ দেখানো শুরু করলাম। মৃণাল প্রথমে কিছুটা অবাক হয়েছিল আমার এমন পরিবর্তন, কিন্তু ধীরে ধীরে সে আমার সান্নিধ্য উপভোগ করতে শুরু করল। আমি সতর্ক ছিলাম যেন আমার কোনো আচরণী সীমা অতিক্রম না করে। আমি বুঝতে পারছিলাম এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, সমাজের চোখের কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আমার লক্ষ্য ছিল স্পষ্ট: স্বামীর সম্মান রক্ষা করা এবং ছেলের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনা। প্রিয়া মৃণালের জীবনে থাকলে শুধু সম্পত্তি নয়, মৃণালের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। তাই আমাকে যে কোনো মূল্যে ওকে রক্ষা করতেই হতো। আমার মনে হতো অগ্নি যত উপর থেকে আমাকে দেখছে আর আমার সিদ্ধান্তের অপেক্ষা করছে। আমার এই নাটকীয়তার উদ্দেশ্য ছিল প্রিয়াকে মৃণালের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া। প্রিয়া যখন দেখবে যে মৃণাল আমার প্রতি গভীরভাবে আসক্ত হচ্ছে, তখন সে নিজেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। কারণ তার লোভটা ছিল সম্পত্তির উপর, সত্যিকারের ভালোবাসার উপর নয়। আমি জানতাম প্রিয়া আমার চেয়ে শক্তিশালী প্রতিযোগী নয়। যখন সত্যিকারের আবেগ জড়িত, সে শুধু অর্থের পেছনে ছুটছিল, আর আমি ছুটছিলাম আমার স্বামীর সম্মান আর ছেলের ভবিষ্যতের পেছনে। তবে এই নাটক করতে গিয়ে আমার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। মৃণালের প্রতি আমার মায়ের ভালোবাসা কখন যেন এক ভিন্ন অনুভূতির দিকে মোড় নিতে শুরু করল। আমি নিজেই বুঝতে পারছিলাম না। তার প্রতি যত্ন নিতে নিতে, তার চোখের দিকে তাকাতে তাকাতে আমার বুকের ভেতরে এক অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছিল। হয়তো এটা ছিল একাকিত্বের ফল, হয়তো ছিল ওর প্রতি আমার অতিমাত্রায় নির্ভরশীলতা। আমি নতুন অনুভূতির সঙ্গে যুদ্ধ করতে লাগলাম, কারণ এটা ছিল আমার পরিকল্পনার বাইরের এক অপ্রত্যাশিত মোড়। আমার এই পরিবর্তন আমাকে নতুন করে ভাবাচ্ছিল, একই শুধু অভিনয় নাকি এর গভীরে আরও কিছু লুকানো ছিল। আমি নিজে যেন একটা গোলক ধাঁধার মধ্যে আটকা পড়ে যাচ্ছিলাম। তবু আমার লক্ষ্য ছিল অবিচল স্বামীর সম্মান আর ছেলের ভবিষ্যৎ। প্রিয়া আমার এই পরিবর্তনের কারণে কিছুটা বিচলিত হচ্ছিল। সে বুঝতে পারছিল না কেন মৃণাল আমার প্রতি এত বেশি মনোযোগ দিচ্ছে। আমি চাইছিলাম এই পরিস্থিতিটাকে কাজে লাগাতে। আমি মৃণালের সঙ্গে এমনভাবে সময় কাটাতে লাগলাম যেন আমরা দুজনেই আমাদের নিজস্ব একটা জগতে বাস করছি। মাঝে মধ্যে ইচ্ছে করে প্রিয়ার সামনে এমন কিছু করতাম যাতে সে ঈর্ষান্বিত হয়, যেমন মৃণালের হাত ধরে হাঁটা, তার চুল ঠিক করে দেওয়া। ছোট ছোট এই কাজগুলো প্রিয়ার মনে সন্দেহের বীজ মনে দিচ্ছিল। প্রিয়া তখনও জানত না
আমার আসল উদ্দেশ্য কি সে কেবল দেখছিল। মৃণাল ধীরে ধীরে আমার দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। প্রিয়া প্রথম দিকে এই বিশ্বাসটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। হয়তো ভেবেছিল মা আর ছেলের স্বাভাবিক ঘনিষ্ঠতা। কিন্তু যখন সে দেখল মৃণাল তার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেয়ে আমার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করছে, তখন তার মনে খটকা লাগল। মৃণালও আমার যত্নে নিজেকে একরকম নিরাপদ অনুভব করছিল। আমার মনে হতো আমার স্বামী অগ্নিজ হয়তো উপর থেকে আমাকে আশীর্বাদ করছে, কারণ আমি তার রেখে যাওয়া আমানত রক্ষার জন্য এত বড় পদক্ষেপ নিচ্ছিলাম। আমার এই নাটক চলতে চলতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একদিন রাতে মৃণাল প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল। আমি সারা রাত জেগে তার সেবা করলাম। তার কপালে জলপট্টি দেওয়া থেকে শুরু করে ওষুধ খাওয়ানো সবকিছুই আমি একা হাতে সামলালাম। সেই রাতে মৃণালের পাশে বসে থাকতে থাকতে আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি জন্মাল। একাধারে যেমন তার প্রতি মায়ের ভালোবাসা ছিল, তেমনি এক নতুন ধরনের মায়া আমাকে গ্রাস করছিল। আমি অনুভব করছিলাম এই ছেলেটি আমার জীবনের সবকিছু, আমার অস্তিত্বের অংশ। প্রিয়া মৃণালের অসুস্থতার খবর পেয়েও দেখা করতে আসেনি। এই ঘটনা মৃণালকে প্রিয়ার আসল রূপটা বুঝতে সাহায্য করল। সে দেখল বিপদের সময় প্রিয়া নয়, আমি তার পাশে ছিলাম। এই ঘটনা আমাদের দুজনের সম্পর্ককে আরও গভীর করে তুলল। মৃণাল ধীরে ধীরে প্রিয়া থেকে দূরে সরে আসতে শুরু করল, আর আমার প্রতি তার নির্ভরতা বাড়তে লাগল। প্রিয়া যখন দেখল মৃণাল তার প্রতি আকর্ষণ হারাচ্ছে, তখন সে অস্থির হয়ে উঠল। প্রিয়া একদিন সরাসরি আমার কাছে এসে জানতে চাইল আমার উদ্দেশ্য কি। আমি তাকে খুব শান্তভাবে বললাম, আমার উদ্দেশ্য একটাই, আমার ছেলের ভালো দেখা, আর তুমি সেটা নো। প্রিয়া আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে ভেবেছিল আমি হয়তো মৃণালকে আমার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে চাইছি, কিন্তু সে বুঝল না যে আমার এই সিদ্ধান্তের পেছনে ছিল এক গভীর বেদনা এবং ভালোবাসা। প্রিয়া কোনোভাবেই বুঝতে পারছিল না যে আমি একজন মা হয়ে এমন একটা কাজ কেন করছি। আমার কথা শুনে প্রিয়া ক্ষিপ্ত হয়ে উঠল। সে মৃণালকে বোঝানোর চেষ্টা করল যে আমি নাকি তাকে নিয়ন্ত্রণ করছি, তার জীবন থেকে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছি। কিন্তু ততদিনে মৃণাল প্রিয়ার আসল উদ্দেশ্য কিছুটা আঁচ করতে পারছিল। প্রিয়া যখন দেখল তার কোনো চালই কাজ করছে না, মৃণাল আমার প্রতি আরও বেশি অনুরক্ত হচ্ছে, তখন সে এক চরম সিদ্ধান্ত নিল। প্রিয়া বুঝতে পারল যে মৃণালের সম্পত্তির উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে হলে তাকে আমাকে হারাতে হবে। সে সরাসরি আমাকে হুমকি দিল। সে বলল, যদি আমি মৃণালকে ছেড়ে না দিই তাহলে সে আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করবে। তার এই হুমকি আমাকে আরও বেশি সতর্ক করে তুলল। আমি জানতাম প্রিয়া যা পারে তা করতে পারে, কিন্তু আমি পিছু হটতে রাজি ছিলাম না। আমি আমার স্বামীর সম্মান আর ছেলের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম। প্রিয়ার হুমকি আমাকে আরও বেশি সতর্ক করে তুলল। আমি জানতাম এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাকে আরও বড় কোনো পদক্ষেপ নিতে হবে। মৃণাল তখনও প্রিয়ার প্রতি পুরোপুরি মোহামুক্ত হতে পারেনি, কিন্তু আমার প্রতি তার নির্ভরতা ক্রমশ বাড়ছিল। আমি দেখছিলাম সে আমার মধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছিল যা প্রিয়ার মধ্যে সে পাচ্ছিল না। এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হতো। আমি মৃণালের সঙ্গে আরও বেশি খোলামেলা হতে লাগলাম। তার বন্ধুদের সঙ্গে যে ধরনের কথা সে বলতো সেই ধরনের কথা আমিও তার সঙ্গে বলতে শুরু করলাম। তাকে হাসাতাম, তার সঙ্গে খুনসুটি করতাম, যেন আমি তার একজন ঘনিষ্ঠ বন্ধু। এই আচরণগুলো মৃণালকে আমার আরও কাছে নিয়ে এল। সে তার ব্যক্তিগত সব কথা আমার সঙ্গে ভাগ করতে শুরু করল, এমনকি প্রিয়ার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনেও। আমি মন দিয়ে শুনতাম আর তাকে সঠিক পথে চালিত করার চেষ্টা করতাম। এক রাতে মৃণাল আমার পাশে এসে বসল। সে খুব মনমরা ছিল। আমি জানতে চাইলাম কি হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, প্রিয়া নাকি তাকে সন্দেহ করছে, আর আমি কেন তার জীবনে এত বেশি হস্তক্ষেপ করছি তা নিয়ে প্রশ্ন তুলছে। প্রিয়া নাকি তাকে বারবার চাপ দিচ্ছিল সম্পত্তি তার নামে করে দেওয়ার জন্য। মৃণালের কথায় আমি বুঝতে পারলাম প্রিয়ার মুখোশেবার পুরোপুরি খুলে যাচ্ছে। মৃণাল ধীরে ধীরে প্রিয়ার আসল চেহারা দেখতে পাচ্ছিল। আমি মৃণালকে খুব শান্তভাবে বোঝালাম। বললাম, সম্পত্তিটা শুধু অর্থ নয়, এটা তোমার বাবার স্বপ্ন, তার পরিশ্রম আর ভালোবাসার প্রতীক। এটা রক্ষা করা তোমার দায়িত্ব। মৃণাল আমার কথা মনোযোগ দিয়ে শুনল। তার চোখে আমি একটা পরিবর্তনের আভাস দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি ঠিকই বলেছ, আমি বুঝতে পারিনি। সেই মুহূর্তে আমার মনে হলো আমার এতদিনের পরিশ্রম হয়তো সার্থক হতে চলেছে। প্রিয়া যখন বুঝতে পারল যে মৃণাল তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন সে এক চূড়ান্ত পদক্ষেপ নিল।
সে সরাসরি মৃণালকে বলল হয় আমি নয়তো সে মৃণাল যেন তাদের সম্পর্কের মধ্যে থেকে আমাকে সরিয়ে দেয়া। কিন্তু মৃণাল ততদিনে প্রিয়ার লোভ আর তার স্বার্থপরতা পুরোপুরি বুঝে গিয়েছিল। সে প্রিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে আমার স্থান তার জীবনে কেউ নিতে পারবে না। প্রিয়া এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। প্রিয়া এরপর সমাজের কাছে আমাদের সম্পর্ক নিয়ে নোংরা কথা রটানোর হুমকি দিল। সে চাইছিল এই নোংরামি করে আমাদের সম্মান নষ্ট করতে। এই পরিস্থিতিতে আমি আর এক মুহূর্ত দেরি করতে পারছিলাম না। আমার স্বামীর সম্মান এবং রিয়ালের ভবিষ্যৎ বাঁচাতে আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো। আমি বুঝতে পারছিলাম প্রচলিত সমাজের চোখে এটা একটা বিতর্কিত পদক্ষেপ হতে পারে, কিন্তু আমার কাছে তখন আর কোনো বিকল্প ছিল না। আমার মনে হলো যদি মৃণালের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তাহলে প্রিয়ার সব পরিকল্পনা ভেস্তে যাবে। সমাজের চোখেও আমাদের সম্পর্কটা একটা নতুন বৈধতা পাবে। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার তখন মনে হচ্ছিল এটাই একমাত্র পথ। এই ভাবনাটা আমার মনে এক ঝড় তুলে দিল। মা হয়ে ছেলের সঙ্গে বিয়ে, এটা কি সম্ভব? আমার বিবেক আমাকে বারবার প্রশ্ন করছিল। তবুও আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। একদিন আমি মৃণালের সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বললাম। আমার কথা শুনে মৃণাল প্রথমটায় হতবাক হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে আমি এমন একটা প্রস্তাব দিতে পারি। তার চোখে আমি এক অদ্ভুত মিশ্র অনুভূতি দেখতে পেলাম, বিস্ময়, দ্বিধা এবং হয়তো কিছুটা অব্যক্ত আকর্ষণও। আমি তাকে সব খুলে বললাম। প্রিয়ার চক্রান্তের কথা, তার বাবার সম্পত্তির কথা, তার ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশঙ্কার কথা। মৃণাল আমার কথা শুনে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার চোখে মুখে ছিল এক গভীর চিন্তার ছাপ। আমি জানতাম এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। আমি তাকে কোনো রকম চাপ দিইনি, কেবল বুঝিয়েছিলাম আমাদের পরিস্থিতিটা কতটা জটিল বলেছিলাম। মৃণাল, আমি জানি এটা একটা অদ্ভুত প্রস্তাব, কিন্তু তোমার বাবার সম্পত্তি রক্ষা করাটা এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। প্রিয়া যদি এটা জানতে পারে যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কেবলই মা ছেলের, তাহলে সে আবার নতুন করে চক্রান্ত শুরু করবে। মৃণাল ধীরে ধীরে আমার যুক্তিগুলো বুঝতে পারছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু সমাজ কি বলবে, মানুষ কি ভাববে? আমি তাকে আশ্বাস দিলাম, মানুষ যা খুশি বলুক, আমাদের কাছে তোমার বাবার সম্মান আর তোমার ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই বিয়ের মাধ্যমে প্রিয়ার সমস্ত চক্রান্ত শেষ হয়ে যাবে। আমার কথা শুনে মৃণাল দীর্ঘশ্বাস ফেল। অবশেষে সে আমার প্রস্তাবে সম্মতি জানাল। তার সম্মতি ছিল আমার জন্য এক বিশাল স্বস্তি। আমরা সিদ্ধান্ত নিলাম এই বিয়ের ব্যাপারটা যথাসম্ভব গোপন রাখব এবং খুব সাধারণভাবেই করব। শুধুমাত্র আমাদের কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় যারা আমাদের পরিস্থিতি সম্পর্কে অবগত তাদের। আমাদের মূল উদ্দেশ্য ছিল সম্পত্তির সুরক্ষা এবং প্রিয়ার ষড়যন্ত্র থেকে মুক্তি। আমি জানতাম এটা একটা কঠিন পথ, কিন্তু আমার মনে হয়েছিল এটাই একমাত্র পথ আমার স্বামীর আত্মাকে শান্তিতে রাখতে এবং মৃণালকে সুরক্ষিত রাখতে। আমি সব কিছু করতে প্রস্তুত ছিলাম। বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন। একাধারে যেমন ছিল এক অচেনা অনুভূতি, তেমনি ছিল একটা গভীর উদ্দেশ্য পূরণের আত্মতৃপ্তি। মৃণালের পাশে বসে যখন ৭ পাক ঘুরছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমি এক অন্য জীবনে প্রবেশ করছি। এই বিয়েটা ছিল আমাদের দুজনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এটা শুরু হয়েছিল একটা রহস্যময় পরিস্থিতির মধ্যে দিয়ে। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম মৃণালকে আমি সব রকম বিপদ থেকে রক্ষা করব। বিয়ের খবর যখন প্রিয়ার কানে পৌঁছল সে প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরে যখন খবরটা নিশ্চিত হলো সে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে ভেবেছিল তার পথ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের এই অপ্রত্যাশিত পদক্ষেপ তাকে হতবাক করে দিল। প্রিয়া এরপর চেষ্টা করেছিল আমাদের নামে কুৎসার অটাতে, আমাদের সম্পর্ক নিয়ে সমাজের কাছে ভুল বার্তা দিতে। কিন্তু ততদিনে আমাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি আর মৃণাল মিলে প্রিয়ার সমস্ত অভিযোগ এবং মোকাবিলা করেছিলাম। আমরা সমাজের কাছে প্রমাণ করেছিলাম যে আমাদের সম্পর্কটা কতটা পবিত্র আর এই বিয়েটা কেন এত জরুরি ছিল। ধীরে ধীরে মানুষ আমাদের পরিস্থিতিটা বুঝতে পারল এবং আমাদের প্রতি তাদের সহমর্মিতা বাড়তে লাগল। প্রিয়া বুঝতে পারল যে তার কোনো চালিয়ার কাজ করছে না। বিয়ের পর মৃণালের জীবনে এক নতুন স্থিতিশীলতা এসেছিল। সে আমার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল এবং যত্নবান হয়ে উঠল। আমাদের সম্পর্কটা ছিল এক অদ্ভুত বন্ধন, যেখানে মায়ের ভালোবাসা, স্থির দায়িত্ব এবং একজন বন্ধুর সহমর্মিতা একাকার হয়ে গিয়েছিল। আমি মৃণালকে নতুন করে গড়ে তুলতে শুরু করলাম। তার বাবার ব্যবসার হাল ধরতে তাকে সাহায্য করলাম। নতুন নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করলাম।
আমি নিশ্চিত ছিলাম এই পর প্রিয়া আর আমাদের ক্ষতি করতে পারবে না। আমার স্বামীর সম্পত্তি রক্ষা করা গিয়েছিল এবং মৃণালও সঠিক পথে ফিরে এসেছিল। কিন্তু আমার মনের গভীরে একটা অন্যরকম অনুভূতি তখনও কাজ করছিল। মা ছেলের সম্পর্কের বাইরেও আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল, যা ছিল রহস্যময় এবং আবেগপ্রবণ। আমার মনে হতো হয়তো নিয়তি আমাদের এই পথে এনেছে। বিয়ের পর মৃণালের জীবনে পরিবর্তনটা চোখে পড়ার মতো ছিল। সে দায়িত্বশীল হয়ে উঠেছিল এবং তার বাবার ব্যবসাটাকে নতুন করে সাজানোর চেষ্টা করছিল। আমি তাকে সব রকমভাবে সাহায্য করছিলাম। আমাদের সম্পর্কটা সমাজের চোখে যতই অদ্ভুত লাগুক না কেন, আমাদের দুজনের কাছে এর একটা ভিন্ন অর্থ ছিল। এটা ছিল বিশ্বাস, আস্থা আর এক গভীর ভালোবাসার বন্ধন, যা পরিস্থিতিগত কারণে এক ভিন্ন রূপ নিয়েছিল। আমি জানতাম আমার এই সিদ্ধান্ত সঠিক ছিল। প্রিয়া পুরোপুরি ভেঙে গিয়েছিল, তার সব চক্রান্ত ব্যর্থ হয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে একজন মা নিজের ছেলেকে বিয়ে করতে পারে। তার লোভ ছিল সম্পত্তির উপর, কিন্তু সেই সম্পত্তি সে কোনোভাবেই আয়ত্ত করতে পারছিল না। প্রিয়া শেষ চেষ্টা হিসেবে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিল। সে বলেছিল এই বিয়ে অবৈধ, কারণ আমি মৃণালের পালক মা। কিন্তু আমরাও প্রস্তুত ছিলাম। আমাদের আইনজীবী সবরকম আইনি বিষয় ভালোভাবে পর্যালোচনা করে রেখেছিলেন। আমার আইনজীবী প্রমাণ করেছিলেন যে যেহেতু মৃণালকে দত্তক নেওয়া হয়েছিল এবং সে প্রাপ্তবয়স্ক, তাই এই বিয়েতে কোনো আইনি জটিলতা নেই। দত্তক আইন এবং প্রাপ্তবয়স্কদের বিয়ের অধিকারের ভিত্তিতে আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধ ছিল। প্রিয়া যখন দেখল আইনি পথেও তার কোনো সুবিধা হচ্ছে না, তখন সে আমাদের জীবন থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হল। প্রিয়ার বিদায় আমাদের জীবনে এক নতুন শান্তি নেমে এল। আমি আর মৃণাল মিলে আমাদের জীবনটাকে নতুন করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি তাকে ব্যবসার খুঁটিনাটি শেখাচ্ছিলাম, আর সেও মনোযোগ দিয়ে শিখছিল। অল্প সময়ের মধ্যে সে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। আমার স্বামীর স্বপ্ন যেন নতুন করে প্রাণ পেল মৃণালীর হাত ধরে। আমাদের এই সম্পর্কটা সময়ের সাথে সাথে আরও গভীর হচ্ছিল। মানুষের সমালোচনা বা কৌতূহল আমাদের সম্পর্ককে আর প্রভাবিত করত না। আমার মনে হলো এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা একে অপরের জন্য এক নতুন অর্থ খুঁজে পেয়েছি। আমার মনে এখন কোনো সংশয় ছিল না। মৃণালীর প্রতি আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, বিশুদ্ধ। এটা কোনো সাধারণ প্রেম ছিল না। এটা ছিল এক মা ছেলের সম্পর্কের গভীরে তৈরি হওয়া এক অদ্ভুত বন্ধন, যা আমার স্বামীর সম্মান আর ছেলের ভবিষ্যৎ রক্ষার জন্য অপরিহার্য ছিল। সময়ের সাথে সাথে আমি বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্কটা কোনো সাজানো নাটক ছিল না। নিজে রেখে যাওয়া সম্পত্তি এখন পুরোপুরি সুরক্ষিত ছিল। মৃণাল তার বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছিল। সে তার বাবার নাম উজ্জ্বল করছিল, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি জানতাম অগ্নিত যেখানেই থাকুক না কেন, সে আমাদের দেখে খুশি হবে। তার স্বপ্ন পূরণ হয়েছিল, তার সন্তান সুরক্ষিত ছিল এবং তার সম্মান অক্ষুণ্ণ ছিল। আমার গল্প শুনে হয়তো অনেকেই দ্বিধায় পড়বে, প্রশ্ন তুলবে, কিন্তু জীবন কখনো কখনো এমন কিছু অপ্রত্যাশিত মন নেয় যেখানে প্রচলিত সব ধারণাই ফিকে হয়ে যায়। আমার জন্য আমার স্বামীর সম্মান আর ছেলের ভবিষ্যৎ রক্ষা করাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম। এই বিয়ের মাধ্যমে আমি কেবল মৃণালকে প্রিয়ার হাত থেকে রক্ষা করিনি, বরং আমাদের পরিবারকেও এক নতুন দিশা দিয়েছিলাম। মৃণালকে নিয়ে আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরছিল। আমাদের এই সম্পর্কের গভীরতা সমাজের সাধারণ মাপকাঠিতে হয়তো বিচার করা যেত না, কিন্তু আমাদের কাছের মূল্য ছিল অপরিসীম। মৃণাল একজন যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। সে শুধু বাবার ব্যবসা ধরে রাখেনি, বরং মেধা আর পরিশ্রমে তাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিল। অগ্নি যে স্বপ্ন সত্যি হয়েছিল, আর আমি তাকে উপর থেকে দেখে শান্তি পেতাম। আমার মনে কোনো আক্ষেপ ছিল না। আমি জানতাম যা করেছি তা আমার স্বামীর সম্মান আর ছেলের ভবিষ্যতের জন্য ছিল। মৃণালও আমার প্রতি শ্রদ্ধাশীল ছিল, তার চোখে আমি অন্যরকম ভালোবাসা দেখতাম। সে বুঝত আমার ত্যাগ, আমার উদ্দেশ্য আমাদের মধ্যে গড়ে ওঠা। এই বন্ধন ছিল এক বিশেষ ধরনের বোঝাপড়া, যেখানে ভালোবাসার দায়িত্ব একাকার হয়ে গিয়েছিল। একদিন মৃণাল আমাকে নিয়ে অগ্নিদের কবরের পাশে গেল। সেখানে দাঁড়িয়ে এসে বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি যেখানেই থাকো, দেখো তোমার সুচিত্রা তোমার সব স্বপ্ন পূরণ করেছে। সে তোমার সম্মান বাঁচিয়েছে, আমাকে রক্ষা করেছে। আমি তোমার যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করছি। মৃণালের এই কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। আমার মনে হলো আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা আজ সার্থকতা খুঁজে পেয়েছে।
আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। মা আর ছেলের এমন সম্পর্ক, এমন বিয়ে, এজেন্ট সিনেমার গল্পকেও হার মানা। কিন্তু জীবন কখনো কখনো এমনই হয়। অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে, যেখানে সব রকম যুক্তি আর হিসেব নিকেশ পাল্টে যায়। আমাকে সেদিন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, কারণ আমার কাছে আমার স্বামীর সম্মান আর আমার ছেলের ভবিষ্যৎ ছিল সব কিছুর মধ্যে। জীবনের কিছু সিদ্ধান্ত প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিতে হয় যখন প্রিয়জনের সম্মান ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। ভালোবাসার কোনো সংজ্ঞা নেই, তা কেবল অনুভব করার বিষয়। সম্পর্ক যেমনই হোক না কেন, তার পেছনে যদি বিশুদ্ধ উদ্দেশ্য আর ত্যাগ থাকে, তাহলে সেই বন্ধন শক্তিশালী হয়ে ওঠে। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা স্বার্থহীন হয় এবং তা যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনকে রক্ষা করার জন্য সব রকম বাধা অতিক্রম করতে পারে। পরিশেষে সমাজের চোখে যা অস্বাভাবিক মনে হতে পারে, তার পেছনেও থাকতে পারে এক মহৎ উদ্দেশ্য যা ভালোবাসার এক নতুন সংজ্ঞা তৈরি করে। বন্ধুরা, আমার এই গল্পটা হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন তৈরি করবে। হয়তো অনেকেই আমার এই সিদ্ধান্তকে ভুল ভাববে, কিন্তু আমি আমার জীবনের সেই কঠিন সময়ে যা সঠিক মনে করেছিলাম সেটাই করেছি। আমি আমার স্বামীকে দেওয়া কথা রেখেছি আর আমার ছেলেকে এক অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনেছি। জীবন এক রহস্যময় যাত্রা, আর এই যাত্রায় কখনো কখনো আমাদের এমন সব পথ বেছে নিতে হয় যা সাধারণ ধারণার বাইরে। আমার গর্ব যদি তোমাদের জীবনকে একটু ভাবে তোলে বা নতুন করে সম্পর্কের মানে নিয়ে ভাবতে শেখায়, তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক। সবাই ভালো থেকো।